আজ থেকে কয়েক বছর আগে যার স্ত্রী হবার স্বপ্ন আমি দেখেছি, পাগলের মতো ভালোবেসেছি, সে আজ আমারই ছোট বোনের স্বামী হয়ে গেল। আমার বোনটাও স্বামী হিসেবে আজ তাকে মেনে নিল। আমারই চোখের সামনে সকলের উপস্থিতিতে ওদের বিয়ে হয়ে গেল। আর আশ্চর্যজনক হলেও সত্যি, ওদের বিয়ের কেনাকাটা সব আমিই করেছি। কনের বড় বোন হিসেবে আমাকে এই দায়িত্ব পালন করতে হয়েছে। নীলাদ্রিস আমার কাজিন। ছোটবেলা থেকে ও শহরে বড় হয়েছে। ওর পুরো পরিবার শহরে থাকে। আঙ্কেলের অফিস শহরে থাকায় তাদের শহরেই স্থায়ীভাবে থাকতে হয়েছে চাকুরির সুবাদে। আমি গ্রামে বড় হয়েছি আর নীলাদ্রিস শহরে। মাঝে মাঝে শহরে আব্বু আম্মুর সাথে বেড়াতে গেলে ওদের সাথে দেখা হতো। ওরা গ্রামে আসতো যখন, তখন আবার দেখা হতো। আব্বু দেশের বাইরে চলে যাবার পর তেমন আর যাওয়া হয়নি শহরে। নীলাদ্রিসের পরিবারও ব্যস্ত হয়ে পড়ল। তাদেরও গ্রামে আসা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এরপর থেকে আম্মুর সাথে তাদের ফোনে কথা হলেও আমার সাথে কারও কোনো কথা হয়নি। আস্তে আস্তে আমি আর নীলাদ্রিস বড় হতে লাগলাম। ছোটবেলা থেকেই ওর আমার প্রতি আর আমার ওর প্রতি এক ভালো লাগা কাজ করত। কিন্তু ছোট ছিলাম তাই বুঝিনি ওটাই যে ছিল ভালোবাসার পূর্বধাপ। মাঝে কয়েক বছর কেটে যায়, আমাদের আর দেখা হয় না। আমিও পড়াশোনাও ব্যস্ত। আর নীলাদ্রিসও তাই। বছর কয়েক পর একদিন নীলাদ্রিস গ্রামে আসে। অনেক দিন হয় গ্রাম দেখে না। সেই জন্য আসা আর কি। ঘুমিয়ে আছি আমি। আর কে যেন আমার মুখে জল ছেটাচ্ছে। বারবার জলগুলো মুছছি আর বলছি, দেখ তিয়ারা, এমন করিস না। ঘুমাতে দে। তিয়ারা আমার ছোট বোনের নাম। ঘুরে ফিরে আবার ঘুমে মনোযোগ দিচ্ছি চোখ না খুলেই। আর তখনই এতগুলা পানি আমার মুখের উপর কে যেন ঢেলে দেয়। আমি দ্রুত উঠে বসে পড়ি, আর চিল্লিয়ে বলে উঠি, অসভ্য! দিন দিন অসভ্য হচ্ছিস। বললাম একটু ঘুমাতে দে। আর ভালোভাবে তাকিয়ে দেখি আমার সামনে তিয়ারা নেই। আমার চোখ দুটো যেন কপালে উঠে গেল। আমি ভূত দেখার মতো তাকিয়ে রইলাম। নীলাদ্রিস! কি হলো? থামলে কেন? আরও গালি দাও। অসভ্য, বেয়াদব, ফাজিল। আর কি কি আছে? আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, সরি। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? কখন থেকে এসে বসে আছি। আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। দেখেছ কয়টা বাজে? না মানে আসলে আজ শুক্রবার তো। তাই আর কি। আচ্ছা আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও। আপনি একাই এসেছেন? আর কেউ আসেনি? না, আর কেউ আসেনি। বাসার সবাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন। আচ্ছা আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যাও। আমি ফ্রেশ হয়ে আসলাম। আম্মু আমাকে আর নীলাদ্রিসকে নাস্তা খেতে দিলেন। তিয়ারা আগেই খেয়ে নিয়েছে তাই আমি আর নীলাদ্রিসই খাচ্ছি। শোন তিয়াসা। হ্যাঁ আম্মু বলো। খাওয়া দাওয়া শেষ করে নীলাদ্রিসকে নিয়ে ঘুরতে যাস। এলাকাটা ঘুরিয়ে দেখাস। আমি দুপুরের রান্না করতে গেলাম। তারপর এসে দুপুরের খাবার খাবি। আচ্ছা আম্মু। আমি নীলাদ্রিসকে নিয়ে বের হলাম। এলাকার ছেলেপেলেরা আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। এমন অচেনা এক ছেলেকে নিয়ে আমি এলাকায় ঘুরছি। তাদের চোখে এটা ভালো ঠেকেছে না। চলে এলো কয়েকজন চুনোপুটি। তিয়াসা, কে এই ছেলে? এভাবে এলাকায় ঘুরে ঘুরে প্রেম করিস? দাঁড়া, আজই তোর পরিবারে জানাবো। আরে আজব তো, কি সব বলছেন এগুলো? ধুর মিয়া, তুমি কেন এত কথা কও?
আমাগো এলাকায় আইসা আমাগো মুখে মুখে কথা। আজব, আপনারা এমন করছেন কেন? ও তো আমার প্রেমিক নয়, ও আমার কাজিন। আজই শহর থেকে এসেছে, বাসায় বসে বোর হবে, তাই আম্মু বললেন ওকে এলাকা ঘুরে দেখাতে। ভালোই হলো, এলাকার সাথে সাথে এলাকার মানুষগুলো সম্পর্কেও ধারণা হলো ওর। ও আগে বলবি না বলদি, ও যে তোর কাজিন হয়। সরি ভাই, সরি, ভুল হয়ে গেছে। ঘুরেন, আপনারা ঘুরেন। ইটস ওকে ভাই, সমস্যা নেই। চলো তিয়াসা। নীলাদ্রিস আর কোনো কথা না বাড়িয়ে আমাকে নিয়ে অন্যত্র চলে আসলো। সরি। সরি কেন? আমার জন্য আজ আপনাকে অপমানিত হতে হলো। ধুর, অপমানিত আমি হব কেন? অপমানিত হয়েছে তো ওরা। আচ্ছা, মন খারাপ করো না, চলো বাসায় চলো। এলাকা দেখবেন না? বিকেলে দেখা যাবে। নীলাদ্রিসকে নিয়ে আমি বাসায় চলে আসি। কয়েকদিন কেটে যায়। নীলাদ্রিস এখানে খুবই এনজয় করছে। গ্রাম এত শান্তির জায়গা ও নাকি আগে বুঝেনি। বুঝবেই বা কি করে? গ্রামে থাকলে তো বুঝবে এখানকার আলো, বাতাস, পানি কত নির্মল বিশুদ্ধ। আগামীকাল নীলাদ্রিসের জন্মদিন। আমি আর তিয়ারা মিলে ওকে সারপ্রাইজ দিব বলে সবকিছু আয়োজন করি। ওর জন্য গিফটও কিনে রাখি। রাত 12টা বাজতেই আমি আর তিয়ারা দুজন মিলে ওকে উইশ করি। আর ও সারপ্রাইজড হয়ে যায়। আমি ওর চোখে আনন্দ অশ্রু দেখতে পাই। আম্মু দুপুরে বিরিয়ানি রান্না করেন। আর হঠাৎ দেখি নীলাদ্রিসের ভাই বোন মা বাবা সবাই এসে হাজির। এবার আমরা সবাই অবাক হয়ে যাই। তারা হঠাৎ এসে আমাদের সারপ্রাইজ দেন। সন্ধ্যায় আমাদের বাসায় ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীলাদ্রিসের জন্য কেক আনা হয়। সন্ধ্যায় হঠাৎ করে কারেন্ট চলে যায়। আমি চার্জার লাইট আনতে অন্য রুমে যেতেই হুট করে কে যেন আমাকে হেঁচকা টানে এক হাতে জড়িয়ে ধরে, আর অন্য হাতে আমার মুখ চেপে ধরে। আর আমি চার্জার লাইটের আলোতে নীলাদ্রিসের মুখটা দেখতে পাই। নীলাদ্রিস আমার চোখের দিকে তাকিয়ে আছে। আর আমি চার্জার লাইটের আলোতে নীলাদ্রিসের মুখটা দেখতে পাই। নীলাদ্রিস আমার চোখের দিকে তাকিয়ে আছে। আর আমিও অবাক হয়ে ওর চোখের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাই। ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করি। ও ধীরে ধীরে আমার মুখ থেকে হাত সরিয়ে আমার কাছের কাছে ওর ঠোঁট এনে ফিসফিস করে বলে, এই মেয়ে ভালোবাসি। আমি চোখ বড় বড় করে কিছু বলতে যাব, আর তখনই নীলাদ্রিস আমার মুখ আবারও চেপে ধরে বলে, এই আস্তে আস্তে, এত তাড়া নেই। যা বলার পরে ভেবে চিনতে বলো। কেমন? আমি যাচ্ছি, তুমি এসো। সেদিন আমি যতটা না অবাক হই, তার থেকে বেশি খুশি হই। আমার ভালো লাগাটা অবশেষে ভালোবাসায় রূপ নিতে চলেছে। প্রোগ্রাম শেষ হয়। প্রোগ্রাম শেষে খাওয়া দাওয়া শেষে আমরা যে যার মতো ঘুমাবো। কিন্তু নীলাদ্রিস আমাকে ডেকে বলে, আজ ঘুমাতে হবে না তোমার, চলো আমরা সারারাত গল্প করি। আমি না বলি, আর বলি, আমার ঘুম পাচ্ছে, দিনে কথা হবে। নীলাদ্রিস রাগ করে আমার সাথে। আর আমি হাসতে হাসতে আমার রুমে চলে যাই। পরের দিন সকালে সবাই মিলে একসাথে নাস্তা করি আমরা। তারপর আমি আর নীলাদ্রিস ঘুরতে বের হই। সারা রাস্তা হাঁটতে থাকি, কিন্তু ওর মুখে কোনো কথা নেই। বুঝতে পেরেছি যে ও অভিমান করেছে। গতকাল রাতে ওর সাথে গল্প করিনি বলে, ওর সাথে রাত জাগিনি বলে। উহু উহু, কোনো সাড়া নেই। কি হলো? কথা বলবেন না? আচ্ছা, রাগ করেছেন বুঝি?
আরে বুদ্ধু, একটা রাত গল্প করিনি বলে এত অভিমান? একটা রাত তোমার সাথে জাগিনি বলে এত রাগ? কোনো কথাই বলছে না নীলাদ্রিস। যাও, এর শাস্তি হিসেবে আমার জীবনের সমস্ত রাতগুলো তোমায় দিলাম, সাথে দিলাম সবগুলো দিনও। এবার খুশি তো? তিয়াসা, আরেকবার বলো কি বললে? আই লাভ ইউ বুদ্ধু, আই লাভ ইউ। নীলাদ্রিস আমার কথা শুনে কান্না করে দেয়। আমি ওর কান্না দেখে অবাক হয়ে যাই। কি হলো? এভাবে কাঁদছ কেন? আসলে আমি ভেবেছিলাম তুমি হয়তো রাজি না, সেই জন্য আমার সাথে গল্প না করেই ঘুমাতে চলে গেছ। তুমি আসলেই একটা পাগল। এবার চিন্তা মুক্ত হয়েছ তো? এবার পড়াশোনা শেষ করে চাকুরি ধরো, বুঝলে? আমার বাবা মা কিন্তু বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। ওসব তোমার চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার পাশে থেকো। থাকব। শুরু হয় আমাদের একসাথে ভালোবাসার পথ চলা। কয়েকদিন থেকেই নীলাদ্রিস সহ ওর পরিবারের সবাই আবার শহরে চলে যায়। আমাদের বাড়িটা পুরো খালি হয়ে যায়। বাড়ির চেয়ে নীলাদ্রিসের জন্য বুকের ভেতরটাই আরো বেশি ফাঁকা হয়ে যায়। চলতে থাকে আমাদের অবুঝ প্রেম। সারারাত জেগে মুঠো ফোনে কথা বলা। কনকনে শীতের রাতে নীলাদ্রিস ফ্যান চালিয়ে আমার সাথে কথা বলে। নীলাদ্রিস, আমি না তোমাকে নীল বলে ডাকব? তোমার কোনো আপত্তি আছে? একদম নেই মহারানী, আমার কোনো আপত্তি নেই। তোমার যা ইচ্ছে তুমি আমায় বলতে পারো, যেই নামে ইচ্ছে আমাকে ডাকতে পারো। আজ খুব শীত, তাই না? খুব। তোমার তো গরম লাগে আমার মনে হয়। কেন কেন? এটা মনে হয় কেন? মনে হবেই বা না কেন বলো? এই শীতের রাতে তুমি ফ্যান চালিয়ে শুয়ে আছো। গরম না লাগলে এই শীতে কেউ ফ্যান চালায়? আর নয়তো তুমি পাগল হয়ে গেছ, তাই তো এই শীতে ফ্যান চালিয়ে শুয়ে আছো। হায় রে, যার জন্য করি পাগলামি সেই বলে পাগল। মানে হচ্ছে, আমি এই কনকনে শীতের রাতে ফ্যান চালাই ঠিকই, কিন্তু কম্বল গায়ে দিয়ে জাপটে ধরে শুয়ে থাকি। কম্বলই যদি গায়ে দাও তাহলে ফ্যান ছাড়ার কি দরকার? এইটুকুই যদি বুঝতে তাহলে কি আর আমাকে এত কাহিনী বুঝাতে হয়? ফ্যান চালাই যাতে আম্মু আব্বু কোনো রকম কথার আওয়াজ না পায়। ফ্যানের শব্দে আমি যে কথা বলি সারারাত যেটা যেন না বোঝা যায়। তাই ফ্যান ছেড়ে কম্বলের নিচে ঢুকে মুখ গুজে কথা বলি। বুঝলা গাধি? যার জন্য এত কিছু করি সেই বুঝে না রে আমায়। হায় রে, এত ভালোবাসা রাখবো আমি কোথায়? কেন? কলিজায়। হা হা হা। দেখতে দেখতে আমাদের ভালোবাসার অনেকগুলো দিন কেটে যায়। আমার জন্মদিনও চলে আসে এর মধ্যে। আমি সারারাত ওর উইশের অপেক্ষা করি। ও রাতে আমার সাথে কথা বলে ঠিকই, কিন্তু একটা বারের জন্য আমাকে উইশ করে না। যখনই কথার মাঝে আমার নাম ধরে ডেকে উঠে, ভাবি এই বুঝি উইশ করবে, এই বুঝি উইশ করবে। কিন্তু না, ও আমাকে আর উইশ করে না। মনটা খুব খারাপ হয়ে যায়, কান্নাও পায় খুব, কিন্তু কিছু বলি না। হঠাৎ কথার মাঝখানে আমাকে বলে আজ আর কথা বলতে ভালো লাগছে না, রাখি এবার। আমি আরো বেশি আঘাত পাই। একে তো আজ আমার জন্মদিন, তার উপর ও উইশ করেনি, আবার আজ কিনা মাঝরাতেই ফোন রেখে দিতে চাইছে। আমি কিছু বলে উঠার আগেই নীল লাইনটা কেটে দেয়। আমি মন খারাপ করে কাঁদতে কাঁদতে শুয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ সকালবেলা ঘুম ভাঙতেই দেখি আমার সারা রুম বেলুন দিয়ে সাজানো।
আর আমার ড্রেসিং টেবিলের পাশে অনেকগুলো ফুল, ছোট একটা বক্স আর একটা কেক। সকাল সকাল এমন সারপ্রাইজ তিয়ারা ছাড়া আর কে দিবে? আমি তিয়ারা তিয়ারা করে চিল্লাই। তিয়ারা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আপু? কোনো খারাপ স্বপ্ন দেখেছ? ভয় পেয়েছ? আরে না, থ্যাংক ইউ। তোকে থ্যাংক ইউ বলতে ডেকেছি। কেন আপু? আমি অনেক খুশি হয়েছি রে এই সারপ্রাইজ পেয়ে। থ্যাঙ্কস এগেইন। ওহ, এই কথা? তাহলে তুমি আমাকে না, নীলাদ্রিস ভাইয়াকে থ্যাংক ইউ দাও। মানে? তাকে কেন দিব? কারণ এই প্ল্যানটা আমার। আমি নীলকে দেখে অবাক হয়ে যাই। নীল তুমি? নীল আমার দিকে এগিয়ে এসে বলে, হ্যাপি বার্থডে তিয়াসা। এই সারপ্রাইজটা দেওয়ার জন্যই উইশটা করিনি। সরি। আমি খুশিতে কাঁদব নাকি হাসব কিছুই বুঝতে পারছিলাম না। নীল আমার কাজিন হয় বলে আম্মুও কোনো কিছু মাইন্ড করেনি, এমনকি তিয়ারাও না। তারপর আমি ফ্রেশ হয়ে এসে আম্মুকে ডেকে সবাই মিলে কেক কাটি। পরে সবাই রুম থেকে বেরিয়ে গেলে আমি বক্সটা খুলে দেখি। বক্সটার ভেতরে একটা শোপিচ, যেখানে একটা ছেলে পুতুল মেয়ে পুতুলকে ধরে রেখেছে নাচের ভঙ্গিতে। আমি গিফটটা পেয়ে খুব খুশি হই। সাথে আরও খুশি হই ওকে দেখে আর সারপ্রাইজ পেয়ে। নীল দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে শহরের উদ্দেশ্যে রওনা হয়। তিয়াসা, কি করছিস এখানে তুই? বাসর ঘর সাজাতে হবে না? যা কয়েকজনকে নিয়ে নীলাদ্রিস আর তিয়ারার বাসর ঘর সাজিয়ে ফেল। রাত হয়ে যাচ্ছে তো। যাচ্ছি। চলবে। জীবনেরও গল্প। তিতিসামুসার রাত কুহু 3 পর্ব। তিয়াসা, কি করছিস এখানে তুই? বাসর ঘর সাজাতে হবে না? যা কয়েকজনকে নিয়ে নীলাদ্রিস আর তিয়ারার বাসর ঘর সাজিয়ে ফেল। রাত হয়ে যাচ্ছে তো। যাচ্ছি। আমি নিজ হাতে নীল আর তিয়ারার বাসর ঘর সাজাই। শুধু তাই নয়, খাটের উপর খুব সুন্দরভাবে ফুল দিয়ে N+T লিখি। তবে এই টিটা তিয়াসার জন্য লিখা না, তিয়ারার জন্য লিখা। বাসার সবাই আজ খুশি। খুশি নীলের বাবা মা সহ আমার বাবা মাও। নীলও খুব হাসি খুশি। হাসি যেন ওর ঠোঁটে লেগেই আছে। আর খুশি হবেই বা না কেন? তিয়ারা যে খুব সুন্দরী। বন্ধুরা সবাই একে একে নীলকে বলে যাচ্ছে, বন্ধু জিতছ তুমি, জিতছ। বন্ধুদের এই কথায় নীল যেন আরও 10 গুণ খুশি হয়ে যাচ্ছে। আমি শুধু নীলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ভাবি, এই সেই নীল যে কিনা আমার জন্য সেই দূরের শহর থেকে গ্রামে আসত, শুধুমাত্র আমাকে একটা নজর দেখার জন্য। কখনো কখনো বাসায়, আবার কখনো কখনো রাস্তা থেকে দেখেই চলে যেত। তো চলছিল আমার আর নীলের গভীর ভালোবাসা। কিন্তু একদিন নীলের মা টের পেয়ে যায় নীল যে আমার সাথে ফোনে কথা বলে। তাই নীলের মা আম্মুকে ফোন করে সবকিছু বলে দেয়। আর আম্মুও আমাকে ওয়ার্নিং দেয় আমি যে আর নীলের সাথে কথা না বলি। নীলের মা খুব স্বাভাবিকভাবেই নীলকেও না করে দেয় যে ও যেন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ না করে। কারণ তারা এই সম্পর্ক মানবে না। কারণ তারা আত্মীয়র মধ্যে আত্মীয়তা করবে না। এমন সম্পর্ক নাকি তাদের পছন্দ না। তাছাড়া নীল এখনও অনেক ছোট। ওর বিয়ের বয়স হতে অনেক দেরি। এত দিনে আমার বিয়েও হয়ে যাবে, এইটাই বলে বুঝায় নীলকে তারা। আম্মুও আমাকে না করে কারণ নীল বেকার। তাছাড়া সবে মাত্র স্টুডেন্টও, বয়সও কম। আর আম্মু আব্বুও চায় না আত্মীয়তার মধ্যে কোনো সম্পর্ক করতে। তাদের মেইন সমস্যাই নাকি ছিল আমরা রিলেটিভ, এই কারণ। নীল ওর বাবা মাকে বুঝায় কিন্তু তাদের ধারণা আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করলে নাকি সম্পর্ক টিকে না।
সত্যি মিথ্যা আদৌ জানি না আমি। আর ও জানি না কেন দুই পরিবার আমাদের সম্পর্কটাকে মানল না। নীল আর আমি দুজনই খুব আঘাত পাই, কিন্তু যেহেতু আমরা রিলেটিভ, তাই চাইনি আমরা পালিয়ে গিয়ে দুই পরিবারের সম্পর্কটাকে নষ্ট করে দেই। আর তাই দুজনই সিদ্ধান্ত নেই আমরা আলাদা হয়ে যাব, অন্তত আমাদের বাবা মায়ের ভালোর জন্য। আর তাই আমরা ধীরে ধীরে কথা বলা কমিয়ে দেই, আস্তে আস্তে মায়া কাটানো শিখতে থাকি। কিন্তু ভালোবাসা ভোলা কি এতই সহজ? একটা সময় আমাদের দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমার যেই নাম্বার ও জানত সেই নাম্বার নষ্ট হয়ে যায়। আমিও আর সিম নেইনি অনেক দিন, তাই আর কথাও হয়নি। একদিন ভাবলাম ফেসবুক আইডি খুলি, তারপর সবার সাথে অ্যাড হই। যেহেতু আমার ফেসবুক আইডি নেই, যেই ভাবা সেই কাজ। নতুন সিম নিলাম, একটা ফেসবুক আইডিও খুললাম। আইডি দিয়ে আত্মীয় স্বজন সবাইকে রিকু দিলাম। কিন্তু নীলকে রিকু দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর ওর আইডি আর আমি খুঁজে পেলাম না। কারণ ও আমার রিকু পাওয়ার সাথে সাথে আমাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিয়েছে। খুব অভিমান হল। আমিও আর কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করলাম না। প্রায় 1 বছর পর আমার ব্লক খুলল। আমি মেসেজ দিলাম, ব্লকটা খোলার কি দরকার ছিল? কোনো রিপ্লাই দেয়নি। মাঝে মাঝে মেসেজ লিখে রাখতাম, দেখতো কিন্তু কোনো রিপ্লাই দিত না। আমিও তাই আর রাগ করে মেসেজ দেইনি। ভাবলাম, যে আমাকে ভুলে গেছে তাকে মনে করে আর কি লাভ। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো বছর। নীল পড়ালেখা শেষ করেছে। নীলের মা আম্মুকে ফোন দিয়ে বলল, তারা একেবারে গ্রামে চলে আসবে। আঙ্কেলের বয়স হয়ে গেছে। নীল এবং ওর ভাই বোনেরাও আর শহরে থাকতে চাচ্ছে না। নীল গ্রামে এসেই কোনো একটা ব্যবসা বা চাকুরি খুঁজবে। আম্মুও খুশি হল। আমি এখন অনার্স করছি আর একটা ছোটখাটো জব করছি। জবের কারণে আমি আমার মামার বাড়িতে থাকি, কারণ মামা বাড়ি থেকে অফিসটা কাছে। একদিন হুট করে ফোন দিয়ে আম্মু বলল, নীলের মা বলছে আমি যেন আমার অফিসে নীলের জন্য একটা চাকুরির ব্যবস্থা করে দেই। চাকুরিটা হলেই নীলের পরিবার গ্রামে চলে আসবে। কি আর করার, বসকে বলে নীলের চাকুরির ব্যবস্থা করে দিলাম। কিন্তু শহর থেকে আমাদের বাসায় এলো। 2-1 মাস পর ওর পরিবারের সবাই আসবে। নীল জয়েন করল চাকুরিতে। আমার সাথে দেখা হলে স্বাভাবিকভাবেই কথা বলে, আমিও স্বাভাবিকভাবে কথা বলি। নীল আমাদের বাসা থেকেই অফিসে আসে, আর আমি মামার বাড়িতেই আছি। কেটে যায় প্রায় 2 মাস। হঠাৎ একদিন আম্মু আমাকে ফোন দিয়ে বলে, তিয়াসা। হুম আম্মু বলো। বলি যে, নীলাদ্রিস আর তিয়ারার বিয়ে হলে কেমন হয়? তুই তো বিয়ে শাদি করবিই না, তাই ভাবলাম ওদের বিয়েটা দিয়ে দেই। যেহেতু তিয়ারা আর নীলাদ্রিসও দুজন দুজনকে পছন্দ করে, আর নীলাদ্রিসের বাবা মাও রাজি। তুই কি বলিস? আম্মুর কথাটা শুনে মাথায় যেন আমার আকাশ ভেঙে পড়ে। কি বললা আম্মু? আরে তিয়ারা আর নীলাদ্রিস দুজন দুজনকে পছন্দ করে। দুজনের কি ভাব। নীলু অফিস থেকে এসে তিয়ারা তিয়ারা করে পাগল হয়ে যায়, আর তিয়ারাও ওর জন্য সেজে গুজে বসে থাকে। আগে তো এমন করত না। নীলাদ্রিসের মাও সেদিন হাসতে হাসতে বলল, ছেলেকে তো দিয়ে দিয়েছি, তিয়ারার জামাই করে রেখে দে তাহলে। আমিও হাসতে হাসতে বললাম, ওদের কাণ্ড কারখানা, ওদের বাসার সবাই রাজি। তুই কি বলিস বলতো? এখন তো নীল বেকারও না, সমস্যাও নেই কোন। মনে মনে শুধু ভাবছিলাম, এখন কি তোমরা আত্মীয় না?
নাকি এখন আত্মীয়তা শেষ? তাহলে আমি কি দোষ করেছিলাম? ভাবনার জগৎ থেকে বেরিয়ে বললাম। তিয়ারা কি বলে? আব্বু কি বলে? আম্মু বলল, তোর আব্বুকে বলার দায়িত্ব তোর। তিয়ারা তো এক পায়ে রাজি। আমি তিয়ারাকে ফোন দিলাম। তিয়ারার কথা শুনে আমার দম আটকে যাচ্ছিল। 2 মাসে তিয়ারা নীলকে ভালোবেসে ফেলেছে। ওকে ছাড়া কাউকে বিয়েই করবে না। আর নীলও নাকি ওকে জিজ্ঞেস করেছে, আমাকে বিয়ে করবে? আমি আর কোনো কথা বাড়ালাম না। ফোনটা রেখে দিলাম। নীলকে একটা মেসেজ দিলাম। আম্মুর কাছে শুনলাম, তুমি নাকি তিয়ারাকে। হ্যাঁ, আমরা দুজন দুজনকে পছন্দ করি। আর আমি ওকে পেয়ে অনেক হ্যাপি। দোয়া করো আমাদের জন্য। দোয়া করি। ভালো রেখো আমার বোনকে। কোনো দিন কষ্ট দিও না। সুখী হও। আল্লাহ হাফেজ। কথাগুলো লিখতে জানটা বেরিয়ে যাচ্ছিল। তবুও লিখে সেন্ড করে দিলাম। নীল লিখাটায় একটা লাভ রিয়েক্ট দিয়ে রেখে দিল। পরের দিন আব্বুকে বললাম ওদের বিষয়ে। আব্বু প্রথমে না করলেও আমার কথা ফেলতে পারল না। রাজি হয়ে গেল। আর নীলের পরিবার গ্রামে আসাতেই নীল আর তিয়ারার বিয়ে হয়ে গেল। যদিও রিসিপশনটা হবে আরও কয়েক মাস পরে। বিয়ের কেনাকাটা সব আমি আমার নিজ হাতে করলাম। বড় বোন বলে কথা। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের দিন অবধি ওদের এটাচ ফটোগুলো আমিই তুলেছি। বিয়ের দিন নীলের মা বলল তিয়ারাকে তো বিউটিশিয়ান সাজাচ্ছে। নীলাদ্রিসকেও তো একটু পরিপাটি করা দরকার। ওকে একটু ফেস পাউডার মেখে দে। আমি ফেস পাউডার নিয়ে নীলের রুমে গেলাম। নীলকে ফেস পাউডার মাখাচ্ছি। বুকের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে। যার বউ হবার স্বপ্ন দেখেছি, তাকেই কিনা আজ আমি জামাই সাজাচ্ছি আমারই নিজের ছোট বোনের জন্য। ফেস পাউডার মাখাতে মাখাতে না চাওয়া সত্ত্বেও হু হু করে কেঁদে দিলাম আমি। প্লিজ তিয়াসা কেঁদো না। প্লিজ। আমার কি দোষ ছিল নীল? প্লিজ কাঁদিস না। তোর বোনকেই তো বিয়ে করতেছি। সারা জীবন চোখের সামনেই থাকবি। কাঁদিস না। আমার আর কিছুই বলার মতো ছিল না। জাস্ট বললাম, সুখে রেখো আমার বোনটাকে। নীল আমার সামনেই পাঞ্জাবি পরা শুরু করল। আমি রুম থেকে বেরিয়ে চলে আসলাম। কিছুক্ষণ পর আত্মীয় স্বজনরা এসে খাওয়া দাওয়া করল। আর তারপরই শুরু হলো বিয়ের পর্ব। আমারই চোখের সামনে আমারই ভালোবাসার মানুষের সাথে হয়ে গেল আমারই বোনের বিয়ে। বিয়ে আমার বোনের। অথচ চোখ ভেজা আমার। ও হাসছে। আর কাঁদছি আমি। হঠাৎ করে কেউ একজন আমাকে ওখান থেকে টেনে নিয়ে চলে যেতে লাগলে। কে কে? হাত ছাড়ুন বলছি। না ছাড়ব না। বিয়ে কি তোর? যে তুই এভাবে কাঁদছিস? আর তুই জানিস না, তুই কাঁদলে আমার ভালো লাগে না? ছোটবেলায় খেলার সময় যখন খেলতে গিয়ে হারলে কেঁদে দিতি, তখনও আমি তোকেই উইনার বলতাম, যাতে তুই হাসিস। মনে নেই তোর? মোচ চোখের জল। মোচ। নিবরাস তুই? ছাড় আমাকে। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। তোকে আমি ছাড়ার জন্য ধরিনি বুঝলি? আগে কান্না থামা। হাত ছাড়বি? নাকি কানের নিচে মারব? আর এত দেরি করলি কেন আসতে? ভাইয়ের বিয়ে শেষ আর এখন তুই আসলি? রাস্তায় অনেক জ্যাম ছিল। আর শহর থেকে আসতে কত প্যারা বুঝিসই তো। তাই দেরি হয়েছে। ভাইয়ের বিয়ে শেষ তাতে কি? নিজের বিয়েতে লেট না হলেই তো হয়। এবার আমিও বউ নিয়ে তবেই যাব। তোর কপালে বউ থাকলে তো। বউ না থাকুক তুই থাকলেই চলবে।
মারবো একটা থাপ্পড়, একদম কান বরাবর। ভুলে যাস না, আমি তোর বড় বোন। পাক্কা 12 দিনের বড় আমি তোর হুম। আপু বল এখনই। উহু বউ। তবে রে। আমি আর নিবরাস মিলেই তিয়ারা আর নীলের বাসর ঘর সাজাই। ইস, এত সুন্দর বাসর ঘর এই প্রথম দেখছি। ভাইয়ের কি কপাল, এত সুন্দর ফুলের বিছানা পেল। আমাদের বিয়ের বাসর ঘর ভাই আর ভাবিকে দিয়ে সাজাবো, আমরা তাদেরটা সাজালাম আর তারা আমাদেরটা সাজাবে না? কি বলিস? মারবো কিন্তু নাক বরাবর। মার না মার, তখন কিন্তু সবাই তোকেই বলবে, ইস রে তিয়াসার বোরটা কত সুন্দর। কিন্তু ওই যে নাকটাই যে চ্যাপটা। শেষমেশ বেছে বুছে তিয়াসা চ্যাপটা নাকওয়ালা ছেলেকে বিয়ে করল। ছি ছি ছি, উফ, তোকে নিয়ে আর পারি না। বড্ড ফাজিল হয়েছিস তুই। তোর ভাইয়ের আগে তোকেই বিয়ে করানো উচিত ছিল। যেমন তোর আগে তিয়ারা করে নিল, তেমনি ভাবে, তাই তো? নিবরাসের কথা শুনে চুপ হয়ে গেলাম। ঘর সাজানো শেষ হলে নিবরাস আর আমি রুম থেকে বেরিয়ে যাই। কিছুক্ষণ পর তিয়ারা আর নীল আমাদের সাজানো রুমে প্রবেশ করে। আমি ওই রুম থেকে সোজা ছাদে চলে আসি। নিবরাসও আমার পিছু পিছু চলে আসে। কি রে, এত রাতে ছাদে আসলি যে? এমনি। ভালো লাগছে না? সারারাত গল্প করবি আমার সাথে? কথাটা শুনে বুকের ভেতর ধক করে উঠে। আজ সারারাত আমরা জেগে জেগে গল্প করি, কেমন? আমার ঘুম পাচ্ছে, তুই থাক, আমি যাই। আমি নিবরাসকে রেখে চলে আসি আমার রুমে। রুমে এসে দরজা আটকে বালিশে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকি। এক এক করে চোখের সামনে নীল আর আমার সমস্ত স্মৃতি ডানা মেলে উড়তে থাকে। বুকের ভেতরটা ভেঙেচুরে যাচ্ছে। তবুও মনে একটাই সান্ত্বনা, আমার বোন আর ভালোবাসার মানুষ সুখী হয়েছে তো, এটাই বা কম কি। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ি তা খেয়াল করিনি। সকালবেলা হঠাৎ খেয়াল করি আমার শরীরে যেন কিসে আঘাত করছে। চোখ খুলে দেখি জানালা দিয়ে নিবরাস একটা স্কেল নিয়ে আমার গায়ে বাড়ি দিচ্ছে আর বলছে, উঠিস না, উঠো, সকাল হয়ে গেছে তো, উঠো। আমি এই বাসায় তুই ছাড়া খুব বোরিং ফিল করি। সকাল সকাল মেজাজ টাই গেল বিগড়ে। তবুও রাগটাকে কন্ট্রোল করে নিবরাসকে বললাম, তুই যা, আমি আসছি। না, এখনই আয়। আরে আমি ফ্রেশ হয়ে আসছি। যা তো তুই। আমি ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাই। গিয়ে দেখি সবাই সেখানে। শুধু নীল আর তিয়ারাই নেই। থাকবেই বা কিভাবে? সারা রাত যে ঘুমায়নি ওরা। কত গল্প করেছে। ভালোবাসার মানুষকে পেয়েছে ওরা। সারা রাত জেগে এখন হয়তো ঘুমাচ্ছে। তিয়াসা, হুম, যা তো তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়। আমি নাস্তা করেই তোকে নিয়ে ঘুরতে বের হব। আম্মু, ওকে নাস্তা দাও তো। নাস্তা কর। তবে আমি কোথাও যাব না। এমন করছিস কেন? যা না। নিবরাসের তো পরিচিত কেউই নেই এখানে। তুই সাথে করে নিয়ে যা ওকে। ঘুরে আয়। আমি দুপুরের খাবার রান্না করে রাখছি, এসে খাস। কথাগুলো শুনে সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। কয়েক বছর আগে ঠিক এইভাবেই নীলকে নিয়েও ঘুরতে বেরিয়েছিলাম। ধুর, কি ভাবছি এসব, এখন এসব ভাবার সময় না আমার। নীল এখন আমার বোনের বর। ওর কথা ভাবাও অন্যায়। আচ্ছা, খেয়ে নে, তারপর চল যাবনে। কোথায় যাবি? কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? আমরাও কিন্তু যাব হুম। তিয়ারা, ও এসেছিস, বসো। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব তোমাদের সাথে। কোথায় যাবে শুনি? আরে ভাই, এখানেই ঘুরতে যাব তিয়াসাকে নিয়ে।
তুমি আবার যাবে কেন আমাদের সাথে? তুমি বরং তিয়ারাকে নিয়ে থুককু ভাবিকে নিয়ে বাসায় থাকো। না না দেবরজি, আমরাও যাব। উফ অফ, আচ্ছা বাবা ঠিক আছে, 4 জনই যাব আমরা। হয়েছে, এবার নাস্তা করে নে সবাই। আমরা সবাই নাস্তা করে নিলাম। নাস্তা করা হয়ে গেলে দুটো রিকশা ডেকে উঠে বসলাম রিকশায়। আমিও কি বোকা, ভুল করে বলে ফেলেছিলাম, তিয়ারা আয় একসাথে বসি তুই আর আমি। অথচ মনেই নেই তিয়ারার পাশে যে এখন আমার না, নীলের জায়গা। তিয়ারা আমার ডাক শুনে মুখটা কালো করে ফেলল। ওহ, আমার তো মনেই নেই। ধুর, যা যা নীলাদ্রিসের পাশে বসো। আর তুই আমার পাশে আয় সুন্দরী। কি? আরে সুন্দরী বলেছি, পেতনি বলিনি যে এমন রিয়েক্ট করছিস। তুই যা হয়েছিস না। আমি আর নিবরাস এক রিকশায় উঠলাম। রিকশা চলছে। উদ্দেশ্য, আমরা নদীর পাড়ে যাব। ওখানে অনেক কাশফুল গাছ রয়েছে। অসম্ভব সুন্দর একটা জায়গা। হঠাৎ চলন্ত রিকশায় নিবরাস আমার চুলের কাঁটাটা খুলে ফেলে। ওই এটা কি করলি? তোর এই সুন্দর চুল কাটায় আটকে থাকার জন্য না, উড়ে চলার জন্য। উড়তে দে। উফফ, তুই না। এখন দেখিস আমার চুল বারবার তোর মুখে গিয়ে উড়ে উড়ে চোখের ভেতর ঢুকবে। তখন বুঝবি মজা। উহু, আমি চোখ বন্ধ করে তোর ওই ঢেউ ঢেউ চুলের ঘ্রাণ নিব। আর তুই চোখ বন্ধ করার সাথে সাথেই আমি এক ধাক্কা দিয়ে রিকশা থেকে তোকে ফেলে দিব। উফ, সে কি দৃশ্য! ওকে দেখা যাক কে কি করে। সত্যিই কিছুক্ষণ পর প্রচণ্ড বাতাসে আমার চুলগুলো নিবরাসের মুখে গিয়ে ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। আর নিবরাস চোখ বন্ধ করে আছে। আমি ওর মুখের দিকে এই মাত্রই ভালো করে তাকালাম। সিল্কি চুল, ফর্সা তার গায়ের রং। ঠোঁট দুটো নজর কাড়া। ভ্রুগুলোর কথা আর কি বলবো। এমন ছেলে আমাদের এলাকায় আমি আর একটাও দেখিনি। হঠাৎ করে নিবরাস মুচকি হেসে উঠল। ওর এই চাপা হাসিটাও মারাত্মক। কিরে, এইভাবে হাসছিস যে? অপেক্ষা করছিলাম তোর ধাক্কা খাওয়ার। ভাবলাম এই বুঝি ফেলে দিবি, এই বুঝি ফেলে দিবি। কিন্তু কতক্ষণ হয়ে গেল ফেললি না। তাই ভাবলাম, মায় পড়ে গেছিস বোধহয় আমার। চোখ খোল এবার। আর রিকশা থেকে নাম। নদীর পাড়ে এসে গেছি আমরা। আমি চোখ বন্ধ করে থাকি, তুই আমার হাত ধরে নামা। তুই রিকশাই থাক, আমি চললাম। ওই দিকে নিবরাস তিয়ারার হাত ধরে রিকশা থেকে নামাচ্ছে। দৃশ্যটা আসলেই সুন্দর। আর তার থেকেও সুন্দর এই দৃশ্যটা। যেই দৃশ্যটা আমি রিকশা থেকে নামার সময় নিবরাস চোখ বন্ধ করে আমার ওড়নার পেছনের পার্ট ধরে ক্রিয়েট করল। না, এই বাদুরটাকে নিয়ে আর পারি না। ও সুন্দরী, দাঁড়া দাঁড়া। করিস না এত তাড়া। পাবি না যে ছাড়া। আর হঠাৎই চোখ গেল আমার নীলের দিকে। নীলের মুখটা হঠাৎ এমন কালো হয়ে গেল কেন? ওই কি হলো? উহু, কিছু না। নাম। আমরা 4 জনই নদীর ধারে গেলাম। জায়গাটা অনেক সুন্দর। অনেক মানুষই এখানে ঘুরতে আসে। সকাল থেকে সন্ধ্যা অবধি এই জায়গা প্রায় মানুষে ভরাই থাকে। বিকেলের পর থেকে মানুষ বেশি আসে। সকালে কমই থাকে মানুষ। কেউ কেউ এসেই নদীর কিনারায় গিয়ে পা ভেজায়। খুব ভালো লাগে। এর আগেও আমি নীলের সাথে এই জায়গাটায় এসেছিলাম। আমরা পার দিয়ে হাঁটছি। তিয়ারা খুব বায়না করছে নদীর পানিতে পা ভেজাতে। কিন্তু নীল তা করতে দিচ্ছে না। বারবার বলছে, পড়ে গেলে কি হবে ভেবে দেখেছ?
আমিও না করলাম তিয়ারাকে। তিয়ারা আর নীল দুজন সেলফি নিচ্ছে। আশেপাশে অনেকেই বলে যাচ্ছে ওদের দেখে, ইস কি সুন্দর মেয়েটা, আর কি সুরত তার বরের। একটুও মানায়নি দুজনকে। মেয়েটার বর আরেকটু সুন্দর দরকার ছিল। নীল লম্বা, শ্যাম বর্ণের। দেখতে খুব সুন্দরও বলা যায় না, আবার একদম অসুন্দরও বলা যায় না। মোটামুটি ভালো। তবে ওর চেহারায় একটা মায়া আছে। এই মাই তো পড়েছিলাম আমি একদিন। তিয়ারা ওর থেকে বেশি সুন্দর বলে আজ ওর এই কথা শুনতে হচ্ছে। আর আমি যতটুকু বুঝেছি নীল তিয়ারার সৌন্দর্যের জন্যই পাগল হয়ে ওকে বিয়ে করেছে। আশেপাশের দু একজনের কটু কথাগুলো নীলের মুখটা ফ্যাকাশে করে দিচ্ছে। সাথে তিয়ারার মুখও হয়ে যাচ্ছে অন্ধকারাচ্ছন্ন। আমি শুনেও কিছু না শোনার ভান করে নিবরাসের কতগুলো ছবি তুলে দিতে লাগলাম। নিবরাস ছবি তোলার জন্য পানির কাছে যেতে যেতে এতই কাছে যায় যে হঠাৎ ওর পা স্লিপ করে ও নদীতে পড়ে যায়। আমি একটা চিৎকার দিয়ে উঠি। পেছনে তাকিয়ে দেখি নীল আর তিয়ারাও নেই। আর এইদিকে আমার চিৎকারে দু একজন লোক কাছে এগিয়ে আসতে লাগলেও কেউ নিবরাসকে তুলতে পানিতে নামছে না। কারণ কেউ তো জানে না নিবরাস যে সাঁতার জানে না। আবার হয়তো কেউ নিজের জীবনের ঝুঁকি নিতে চাইছে না। আর এইদিকে আমি যে কোনো দিন পুকুরেও নামিনি। সাঁতার জানা তো দূরের কথা। নিবরাস ডুবে যাচ্ছে, একটা হাত উঁচু করে জাস্ট আমাকে ইশারা দিচ্ছে, বলতে চাইছে, তিয়াসা আমাকে বাঁচা প্লিজ, আমাকে বাঁচা। আমি এখন কি করব? আমি কোনো দিক না ভেবে নিজেই নদীতে নেমে যাই। আমার মাথায় তখন এই চিন্তা ছিল না যে আমি নিজেই বাঁচব নাকি মরব। শুধু মাথায় একটাই চিন্তা ছিল, ওকে বাঁচাতে হবে, নিবরাসকে বাঁচাতে হবে। কিন্তু আল্লাহর এই রহমত, আমি নদীর কিনারায় নামতে না নামতেই নিবরাস নদীর কিনারায় এসে পড়ে। তারপর আমি ওর দিকে হাত বাড়াই আর ও আমার হাত ধরে উঠে আসে। ততক্ষণে অনেকেই ওখানে জড়ো হয়। নীল আর তিয়ারা গিয়েছিল হালকা খাবার কিনতে। এসে দেখে আমরা দুজন ভিজে একাকার হয়ে আছি। নিবরাস আমার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়েছে। আমি ওর গালে দুই হাত দিয়ে হালকাভাবে বারবার থাপ্পড় দিয়ে বলছি, কিচ্ছু হয়নি, কিচ্ছু না, সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আসলে নিবরাস খুব ভয় পেয়েছে, নিস্তব্ধ হয়ে গেছে। পরে ওরা নীল আর তিয়ারা সব শোনে, আর সাথে সাথে আমাদের নিয়ে বাসায় চলে আসে। রাস্তায় নিবরাসকে বলে যে হসপিটালে নিয়ে যাই, কিন্তু ও না করাই আর বাসায় যেতে চাওয়ায় ওকে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় যেতেই সবাই আমাদের মুখ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। পরে নীল সবাইকে সব খুলে বলে। নীলের মা কাঁদতে শুরু করে। তারপর ড্রেস চেঞ্জ করে নিবরাসকে রেস্ট নিতে বলে। সব রুমে মানুষজন আর ঝামেলা থাকায় নিবরাস আমার রুমে গিয়ে শুয়ে পড়ে। আমি একটা ড্রেস নিয়ে আম্মুর রুমে চলে আসি। পরে সবাই নিবরাসের কাছে গিয়ে বসে, আর নিবরাস সবাইকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর আমি জানালার কাছে গিয়ে ওর দিকে তাকাই। দেখি ও চোখ মেলেই তাকিয়ে আছে উপরের দিকে চেয়ে। আমাকে ও দেখে ফেলায় রুমে আসতে বলে। আমি রুমে ঢুকি, খাটে গিয়ে বসি ওর পাশে। ও শুয়ে আছে। ঠিক আছিস তুই? হুম। চোখ দুটো লাল হয়ে গেছে। খুব ভয় পেয়েছিস না? নিবরাস আমার কথার কোনো উত্তর না দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ে আমাকে জড়িয়ে ধরে, আর জোরে জোরে কাঁদতে থাকে। আরে পাগল, এভাবে কাঁদছিস কেন? কিছু হয়নি তো, এই যে তুই ঠিক আছিস। আজ আমি মরে যেতাম তাই না রে? আর সাথে তুইও। কি বলিস এসব?
তুই কেন আমাকে বাঁচানোর জন্য নামতে গেলি? তুই নিজেও তো সাঁতার জানিস না। যদি তোর কিছু হয়ে যেত? চুপ করবি? কারো কিছু হয়নি তো দেখ। তুই কান্না বন্ধ কর। নিবরাস তবুও কাঁদতে থাকে। আসলে মরণের পথ থেকে ফিরে আসার পর মানুষের অনুভূতি হয়তো এমনই হয়। ভয়টা খুব কাজ করে। হঠাৎ নীল জানালা দিয়ে তাকিয়ে দেখে নিবরাস আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আর দেখেই ও রুমে চলে আসে আর নিবরাসকে টেনে ওর বুকে জড়িয়ে ধরে। বলে, কাঁদিস না ছোট। কিছু হয়নি। কিচ্ছু হয়নি। আর কেন যেন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। অথচ ওর তো আমার দিকে নরমভাবে তাকানো উচিত। যেহেতু ওর ভাইয়ের জান বাঁচল আমার উছিলায়। কিন্তু ও কেন আমার দিকে এমন গরুর চোখ করে তাকিয়েছে? যাই হোক, কিছুক্ষণ পর আম্মু সবাইকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকে। নিবরাস টেবিলে যেতে চায় না। আম্মু আমাকে বলে ওর খাবারটা রুমে দিয়ে দিতে। আমি নিবরাসের খাবার রুমে নিয়ে যাই। এই নে, খেয়ে নে। ওঠ। বসো। আমার খেতে ইচ্ছে করছে না। খাবার নিয়ে যা প্লিজ। খেতে ইচ্ছে করছে না, নাকি পানি খেয়ে পেট ভরে গেছে? হি হি। নে, খেয়ে নে বলছি। তুই তো খেয়ে খেয়ে টমেটোর মতো হচ্ছিস। আমাকেও কি তাই হতে বলিস নাকি? বছর কয়েক আগেও কত সুন্দর ছিলি। এলাকার সবথেকে সুন্দর মেয়ে ছিলি। এখনো আছিস। তবে একটু মোটা হয়ে গেছিস। যার জন্য তোর সৌন্দর্য ঢাকা পড়ে যাচ্ছে এই মোটার আড়ালে। আসলে আমি অফিসে জয়েন করার পর থেকে সারাদিন অফিসে বসে থাকতে থাকতে কখন যে মুটিয়ে গেছি তা খেয়ালই করিনি। যার জন্য আমার সৌন্দর্য এখন মোটার আড়ালে ঢাকা পড়ে গেছে। তুই কি খাবি এখন, নাকি আমার মোটাপা নিয়ে তামাশা করবি? এই মোটা হওয়া নিয়ে কত যে কথা শুনি প্রতিদিন। রাগ করলি? আমি কিন্তু তোকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। আমি তোকে সব অবস্থাতেই বিয়ে করতে রাজি। তুই আমার কাছে সব অবস্থাতেই সুন্দর গলুমলু সুন্দরী। কানের নিচে মারব একটা। নে, খাবার খেয়ে নে। খাইয়ে দিবি একটু? সত্যিই খেতে ইচ্ছে করছে না। নে, হা কর। আমি নিবরাসকে নিজ হাতে খাইয়ে দেই। ছেলেটা আমার সমবয়সী হলেও মনে হচ্ছে ছোট একটা বাচ্চা ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। এত মাসুমিয়া তোর মুখে। সন্ধ্যায় নিবরাস আমাকে ডেকে বলে, আমাকে একটু ছাদে নিয়ে যাবি? ছাদে কি করবি? ভালো লাগছে না তাই একটু যাব। তাহলে যা। আমাকে নিয়ে যেতে হবে কেন? সত্যি বলবো, আমার না ভয় করছে। মনে হয় যদি ছাদ থেকে পড়ে যাই। পাগল একটা। চল, হাত ধর আমার। আমি হাত ধরে নিবরাসকে ছাদে নিয়ে যাই। নীল আমাদের ফলো করতে করতে আমাদের পেছনে পেছনে আসে। যেটা নিবরাস খেয়াল না করলেও আমি ঠিকই করেছি। নিবরাস আর আমি ছাদে বসে আছি। তোদের ছাদ থেকে বাইরের দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে। জানি। তাই তো যখন ছুটি পাই তখন বাসায় এসে বেশিরভাগ সময় ছাদেই বসে থাকি। আচ্ছা, তুই কেন জব করিস বলতো? টাকা পয়সার তো অভাব নেই। যদি শখের বসেই করিস তাহলে এখন কেন? পড়াশোনা শেষ করে তারপরই করতি। এটাই তো অনার্স লাস্ট ইয়ার। তাহলে সামনে আর 1 বছর। মাস্টার্স শেষ করেই জবে ঢুকতি। তাহলে আর বাবা বাড়ি ছেড়ে দূরেও থাকতে হতো না। বিয়ের পর তো এমনিতেও বাবার বাড়ি ছেড়ে দূরে থাকতে হবে। কয়টা বছর নিজের বাড়ি থেকেই যেতি।
কেন ঢুকলি এত তাড়াতাড়ি জবে? অতীত ভুলতে। অতীতটা খুব বেশি আঘাত করত তো, তাই কাজে ডুবে থাকতে চেয়েছি। পেরেছিস ভুলতে? পারলাম আর কই। সারাদিন ব্যস্ত থাকলেও রাতে যে মনে পড়েই। যাই হোক, অতীত ভেবে মন খারাপ করিস না। যা হবার তা তো হয়েই গেছে। এবার বর্তমান নিয়ে ভাব, আমাকে নিয়ে ভাব। দিব এক ধাক্কা। বড় বোনকে এসব বলতে লজ্জা করে না? আমি না তোর 12 দিনের বড়? এমনভাবে বলিস যেন তুই আমার 12 দিনের না, 12 বছরের বড়। আচ্ছা, তুই কাউকে কোনো দিন ভালোবেসেছিস? সত্যি বলবো? তোকে কি মিথ্যা বলতে বলেছি? বেসেছি এবং বাসি। বল না, নাম কি তার? বাসায় বলেছিস? কত দিনের রিলেশন ওহো, এবার তো তাহলে তোর পালা। তোর লাইন ক্লিয়ারও বটে। বিয়ে কবে করছিস শুনি? মেয়েটার ছবি আছে কোনো? দেখা না, দেখি। তুই এত সুন্দর। না জানি তোর ভালোবাসার মানুষটা কত সুন্দর। খুব সুন্দর ও। ওর চোখ দুটো মায় ভরা, যে কেউ ওর চোখের মায় পড়ে যাবে 1 মিনিটেই। ওর হাসি, উড়ন্ত চুল, গোলাপি ঠোঁট, গালে ছোট্ট একটা তিল। ওর গালেও তিল আছে বুঝি? বাহ, তবে নিশ্চয়ই আমার মতো মুটি না। হি হি হি। ছবি দেখা তাড়াতাড়ি। নিবরাস ওর মোবাইল ফোনটা আমার মুখের সামনে ধরে। আমি স্ক্রিনে তাকাতেই বৈদ্যুতিক শক খাওয়ার মতো ধাক্কা খাই। এই যে আমারই ছবি। নিবরাস, আমার সাথে ফাজলামো করছিস তুই? কেন সুন্দর না আমার অপ্সরী? আমি ওকে খুব ভালোবাসি। খুব। ছোটবেলার ভালো লাগা, ঝগড়া মারামারি, বড়বেলায় এসে যে ভালোবাসায় রূপান্তরিত হবে তা আমি বুঝতে পারিনি। যখন আম্মু বলল নীলাদ্রিসের সাথে তিয়ারার বিয়ে, তখন আমি ভুল করে তিয়াসা শুনেছিলাম। আর সাথে সাথে বুকের ভেতর এক চিনচিনে অদ্ভুত ব্যথা অনুভব করি। ভালো করে আম্মুকে জিজ্ঞেস করি, কার সাথে নীলাদ্রিসের বিয়ে? তখন আম্মু উত্তর দেয় তিয়ারা। আর তখনই যেন আমি আমার প্রাণটা ফিরে পাই। তারপর আম্মুকে তোর কথা জিজ্ঞেস করি, তোর কি বিয়ে ঠিক বা কিছু কিনা। আম্মু বলে, তুই নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করবি। কথাটা শুনে শান্তি পাই। আর মনে মনে ভাবতে থাকি, আমিও অনার্সটা শেষ করেই একটা জব ধরব। তারপর তোকে আমার ভালোবাসার কথা বলবো। আর তোর কোনো আপত্তি না থাকলে আমরা বিয়ে করে নিব। আর মাস্টার্সটা একসাথেই করব। আই লাভ ইউ তিয়াসা। আমি তোকে ভালোবাসি। হবি আমার বউ? করবি আমায় বিয়ে? আমি বসা থেকে উঠে দাঁড়াই। আমি এতদিন নিবরাসের কথাগুলো জাস্ট ফান হিসেবে নিয়েছি, কিন্তু ও যে সত্যি সত্যিই বলছিল সব, আমি তা ভুলেও বুঝতে পারিনি। এ কি বলছে নিবরাস? এ যে কোনো দিনও সম্ভব না। কোনো দিন না। এই সম্ভব না নিবরাস। এটা কোনো দিনও সম্ভব না। কেন সম্ভব না? কি কমতি আমার? তোর কোনো কমতি নেই, কিন্তু আমি পারবো না তোকে বিয়ে করতে। তুই আমাকে ক্ষমা করে দিস। কেন পারবি না? কারণ বল আমায়। কারণ? কয়টা কারণ বলবো আমি তোকে? কারণ যে একটা না, কারণ যে 1000টা। তুই আমাকে ক্ষমা করে দিস প্লিজ। ক্ষমা করে দিস। আমি নিবরাসকে রেখেই চলে আসি নিচে। আর আসার সময় দেখি নীল সিঁড়িতে দাঁড়ানো। ও সব কথা শোনে আমাদের। আর আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন নীল আমাকে একটা কথাই বলে, আমি চাই না তুমি ওর প্রস্তাবে রাজি হও। আশা করি আমার সব ইচ্ছের মতো এই ইচ্ছেটারও মূল্য তুমি দিবে।
নীল এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইচ্ছে করছিল ওর গাল বরাবর সজোরে একটা থাপ্পড় মেরে বলি, কেন রে ভাই, তোর কি সমস্যা? জীবন যখন আমার তাহলে ইচ্ছেটাও আমারই। ওকে। কিন্তু কিছু না বলে চলে আসলাম, কারণ নিব্রাসকে যে আমার বিয়ে করা সম্ভব না। যদি সম্ভব হতো তবে আমি ঠিক এই কাজটাই করতাম, আর নীলকে উচিত শিক্ষা দিতাম। আমি চাই না আমার জন্য নিব্রাস কোনো কারণে কষ্ট পাক, বা নিব্রাসকে ব্যবহার করে আমি কোনো প্রতিযোগিতায় অংশ নেই। নিব্রাসকে বিয়ে করলে আমি হয়তো নীলকে সাথে সাথে বাকি সবাইকে শিক্ষা দিতে পারব, কিন্তু নিব্রাসকে এতে করে ঠকানো হবে। কেননা আমি তো নিব্রাসকে ভালোবাসি না, আর তাছাড়া ওর পরিবার আমাদের এই সম্পর্ক কোনো দিন মানবে না। আবার ওইদিকে আমি যে ওরই ভাইকে ভালোবাসতাম, আবার ও আমার 12 দিনের ছোট, আবার ও দেখতে অসম্ভব সুন্দর। আমি যে ওর যোগ্য না তা ঠিক নয়, কিন্তু আমি যে এখন মুটিয়ে গেছি। তাছাড়া নীল কোনো দিন আমাদের শান্তি দিবে না, ছায়ার মতো পড়ে থাকবে আমাদের পেছনে। না না, কোনোভাবেই সম্ভব না ওকে আমার পক্ষে বিয়ে করা। আমার আগামীকাল সকালেই মামার বাড়ি চলে যেতে হবে, জবে জয়েন করতে হবে। সকালে নাস্তার টেবিলে বসেই আম্মুকে বললাম আমি মামার বাড়ি চলে যাব নাস্তা করেই। আমার ফোন এসেছিল, অফিসে জয়েন করতে হবে। আজই? আজ থেকে গেলে হয় না? আগামীকাল থেকে জয়েন কর। না, আজই যেতে হবে। হ্যাঁ, আজই যেতে হবে ওর। আমাকেও ফোন দিয়ে বলল একজন। কি মিথ্যাবাদী, আমাকে সাপোর্ট করছে মিথ্যে বলে, যাতে আমি তাড়াতাড়ি চলে যাই নিব্রাসের চোখের সামনে থেকে। নিব্রাস না খেয়েই কথাটা শুনে রুমে চলে যায়। আমি অল্প নাস্তা করে ব্যাগ গুছাতে চলে যাই। তড়িঘড়ি করে নিজের ব্যাগ গোছাচ্ছি, আর নিব্রাস এসে হাজির। এসেই অনেকটা ধাক্কা দেওয়ার মতো করে আমাকে টেনে ধরে, আমার দু কাঁধে দু হাত দিয়ে শক্ত করে ধরে বলে, কি পেয়েছিস তুই? হ্যাঁ, কি মনে করিস নিজেকে? এভাবে আমাকে ফেলে চলে গেলেই আমি তোকে ভুলে যাব? নো, কোনো দিন না। আমি তোকে ভালোবাসি, আর তোকেই বিয়ে করব, আর এটা আমার শপথ। ছাড় আমাকে নিব্রাস, ছাড় বলছি। ছাড়ব না। কি করবি? ছাড় আমাকে, ছাড় ছাড় ছাড়। চিৎকার করে। ওকে আমাকে বিয়ে করতে চাস তো? ঠিক আছে, আমি রাজি। যা এবার তোর পরিবার আর আমার পরিবারকে রাজি করা। কেউ মানবে না এই বিয়ে, কেউ মানবে না। কেন মানবে না? কেন? কারণ আমি তোর থেকে 12 দিনের বড়, আর দেখতে অনেকটাই মোটা। বাকি কারণগুলো আমি ওকে বলি না, যে ওর ভাইয়ের সাথেই যে আমার রিলেশন ছিল, বা পরিবার মানবে না এই কারণে। বড় ছেলের সাথেই মানেনি, আর ছোট ছেলের সাথে কি মানবে? 12 দিন কেন, 12 বছরের বড় হলেও মানুষ ভালোবাসার জন্য বিয়ে করে। তাছাড়া প্রায় পুরুষই নারীদের চেয়ে 10-12 বছরের বড় থাকে। কই, তখন তো কারো সমস্যা হয় না। তখন মেয়েদের বলা হয় মানিয়ে নে। আর স্ত্রী 1-2 বছরের বড় হলেই যত সমস্যা। তাছাড়া 12 দিনের বড়কে কি বড় বলে? সমবয়সী বলে সমবয়সী। আর মোটা? এই মোটা নিয়ে তুই নিজেকে অনেক ছোট ভাবিস তো? আমি তোকে এই শরীরেই ভালোবাসি, কিন্তু তুই যেহেতু এই মোটার জন্য নিজেকে তুচ্ছ ভাবিস, সেহেতু আমি তোকে কথা দিচ্ছি, তুই আমার উপর বিশ্বাস রাখো, তুই 3 মাসের মধ্যেই সেই আগের বডি শেইপে ফিরে আসবি। জাস্ট 3টা মাস তুই আমার কথা মতো চলবি। পারবি না চলতে আমার কথা মতো? বল না পারবি না? পারব। তুই শুধু আমার সাথে থাকিস।
আমি শুধু দুই পরিবারই না বরং এই পৃথিবীও রাজি করিয়ে ফেলব। আমার ভালোবাসাকে তুচ্ছ ভাবিস না। তুচ্ছ ভাবিস না আমার ভালোবাসাকে। আমি তোকে খুব ভালোবাসি। আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কথাগুলো বলেই নিবরাস ওর চোখ দুটো মুছতে মুছতে চলে গেল। আর আমি কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লাম। আর ভাবতে লাগলাম, ছেলেটা আমাকে এত ভালোবাসে, যাকে আমি কোনো দিন ভালোবাসিনি। আর যাকে এতটা ভালোবেসেছি সেই কিনা আমাকে। কিছুক্ষণ পর অফিসে ফোন করলাম আমি। আর বসকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম আমি আর জবটা করতে চাই না। বাসায়ও জানিয়ে দিলাম জবটা ছেড়ে দিয়েছি আমি। পরের দিন থেকেই শুরু হলো আমার স্লিম হবার জার্নি। সকাল হতেই নিবরাস আমাকে ঘুম থেকে ডেকে তুলে, কি হয়েছে? এত সকালে ডাকছিস কেন? ওঠ ওঠ বলছি। এত সকালে উঠে কি করব? হাঁটতে বেরোবে। এক্ষুনি হাঁটতে বের হব আমরা। শুধু সকালই না, সন্ধ্যায়ও আমরা দুজন হাঁটতে বের হই। আর বাসায় তো ওর কথা অনুযায়ী এক্সারসাইজ করাই লাগে। আর খাবার রুটিনও ও তৈরি করে দিয়েছে। এই নে তোর খাবারের লিস্ট। এটা কি? চকোলেট থেকে শুরু করে মিষ্টি জাতীয় সব বাদ? ভাতও বাদ? শুধু ফলমূল, মাছ মাংস আর শাকসবজি খাব? তুই আপাতত 3 মাস আমার কথা মতো চল প্লিজ। জাস্ট 3টা মাস। স্লিম হতে চাস কিনা? চাই তো। তাহলে চুপচাপ আমার কথা মতো সব ফলো কর। আমি নিবরাসের কথা মতোই সব ফলো করি। এদিকে নিবরাসের মা, বাবা, বোনও গ্রামের বাড়িতে পার্মানেন্টভাবে এসে যায়। কেটে যায় 3টা মাস। নিবরাস বাসায় যাবার পর আমাকে ফোন দিয়ে দিয়ে রুটিনের সবকিছু মনে করিয়ে দেয়। ঘুম ভাঙায়। সব মেইনটেইন করাই। আমি ওকে বলি 3 মাস শেষ না হওয়া পর্যন্ত ও যেন আমার সামনে না আসে। যদিও ও প্রথমে রাজি হয় না, কিন্তু আমার জেদের কাছে পড়ে হার মানে। কেটে যায় 3টা মাস। ঠিক 3 মাস পর আমি আয়নার সামনে দাঁড়াই। এর আগে আমি আয়না দেখেছি একবার কি দুবার। যদিও ড্রেস সব ঢিলেঢালা হয়ে গিয়েছে বুঝতেই পারছিলাম। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। 3 মাসে আমার এত পরিবর্তন। আমি নিবরাসকে ফোন দিয়ে আসতে বলি ওই নদীর পাড়ে। নিবরাস আমি যাবার আগেই ওইখানে অপেক্ষা করে। আমি গিয়ে পেছনে থেকে ওর চোখ ধরি। যখন আমি ওর চোখ ছাড়ি তখন ও আমাকে দেখে ওর মাথায় হাত রাখে। খুশিতে। কেমন লাগছে আমাকে? ও মাই গড! বল না। তুই শাড়ি পরেছিস? অসভ্য, তুই আমার শাড়ি পরা দেখলি? আমাকে দেখলি না? হা হা হা। তোকে রাগাতে চেয়েছিলাম আমার অপসরী। হয়ে গেছিস এত সুন্দরী। এবার কি আমাকে পাত্তা দিবি? আমি নিবরাসকে কেন যেন কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলাম। হয়েছে হয়েছে, এখন কান্না থামান। কথাটা বলেই নিবরাস আমাকে ছেড়ে মাটিতে বসে পড়ে। আর পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে সেটা থেকে একটা রিং বের করে নিয়ে রিংটা আমার সামনে ধরে হাত বাড়িয়ে বলে, তো মিস তিয়াসা আহমেদ, আপনি কি নিবরাস চৌধুরীর একমাত্র স্ত্রী হবার জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত থাকলে কি এক চাপব? হা হা হা। না, এই রিং পরবি। তুই না পরিয়ে দিলে পরব কি করে? নিবরাস এক টানে আমাকে কাছে এনে আমার আঙুলে আংটিটা পরিয়ে দেয়। আর আমার কপালে চুমু খেয়ে বলে, আমি আজই সবাইকে বাসায় গিয়ে তোর কথা জানাব। তুই কোনো চিন্তা করিস না। আমরা দুজন দুজনের বাসায় চলে আসি। কিন্তু আমি জানি ওর পরিবার কোনো দিনও এই সম্পর্কের জন্য রাজি হবে না।
কিন্তু নীলকে একটা শিক্ষা যে আমার দিতেই হবে। নিবরাস বাসায় গিয়েই আমাকে ফোন দেয়। অপসরি, কিছু বলবি? না কিছু না। আচ্ছা। লাইন কেটে দেয়। আবারও ফোন। সুন্দরী, বল। না কিছু না, রাখছি। আবার ফোন। বউ, ও বউ। কি? বড় আপু বল। আমি না তোর 12 দিনের বড়? ধুর, আর ফোনই দিব না, রাখলাম। হি হি হি। রাখো। আবার ফোন। হুম, ছোট ভাই বল। দাঁড়া, আগে বিয়েটা করে নেই, তারপর এর প্রতিশোধ নিব আমি। এই জন্যই তো বিয়েই করব না। কি? জি। তোকে বিয়ে কে করতে বলেছে? বিয়ে তো করব আমি। তুই তো বিয়ে বসবি। হা হা হা। বাদুর কোথাকার। রাখছি। খেয়ে নিস। মিস ইউ। হুম, তুইও খেয়ে নিস। রাতে নিবরাস রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে ওর বাবা মা ভাই বোন সবার সামনে বলে, আমি সবাইকে কিছু কথা বলতে চাই। কি কথা ছোট? বাবা মা, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই। ভাইয়ার বিয়ের অনুষ্ঠানের দিনই আমি বিয়েটা করে ফেলতে চাই। অনার্সের এক্সামতো দিলামি। এখন একটা জবে জয়েন করব, তারপর মাস্টার্সটা শেষ করব। তোমাদের কোনো আপত্তি আছে? না রে বাবা, কোনো আপত্তি নেই আমাদের। আমরা তো আরো খুশি। আমাদের 2 ছেলের বউ একদিনেই বাড়িতে পা রাখবে। তো মেয়েটার বাসা কই? কি করে, নাম কি? মেয়েটা আর কেউ নয়, আমাদের তিয়াসা। তিয়ারা ভাবির বোন। কথাটা শোনার সাথে সাথে নীলাদ্রিস বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। কি বলছিস তুই? কেন? কোনো সমস্যা? এটা কি করে হয়? ও আমার ওয়াইফের বড় বোন। তাতে কি? তুই আমার ছোট ভাই, আর আমার বউয়ের বড় বোনকে বিয়ে করবি? আজব তো, এখানে সমস্যা কোথায়? সমস্যা এই, তিয়াসা তোর থেকে বড়। বড়? হা হা হা। মাত্র 12 দিনের বড়। এটাকে কি বড় বলে নাকি সেই মেজ বলে? বাবা মা, তোমরা কিছু বলো। নিবরাস, তুই বিয়ে করতে চাস, আমি তোকে বিয়ে করাবো, কিন্তু তিয়াসাকে না। অন্য মেয়ে কালই আমি দেখব। যা, এখন তোর রুমে যা। আমি ভালোবাসি তিয়াসাকে, সো অন্য কাউকে বিয়ে করার প্রশ্নই উঠে না। আর ওর সমস্যা কোথায় দেখাও আমায়। ও তোর ভাবির বড় বোন, এটাই সমস্যা। তাছাড়া তোর সমবয়সী বউ নিজের থেকে কমসে কম 5 বছরের ছোট হতে হয়, তাহলেই সংসারে সুখ আসে। নয়তো সমবয়সী হলে সংসারে অশান্তি লেগেই থাকে, ঝগড়া বিবাদ মারামারি লেগেই থাকে। এসব কথা কোনো ডিকশনারিতে পেয়েছ তোমরা? আমি তো আজও পেলাম না। এসব চোখে দেখা। সমবয়সী হলে দুজনের মধ্যে বুঝাবুঝিটা ভালো হয়, দুজন দুজনের মন বুঝতে পারে। ঝগড়া বিবাদ সব সংসারেই হয়, মানিয়ে নেয়াটাই আসল বিষয়। তাছাড়া তিয়াসা খুবই ভালো মনের একটা মেয়ে। ও অবশ্যই আমাদের সংসারটাকে গুছিয়ে রাখবে। আর যেহেতু ভাবি আর তিয়াসা 2 বোন, সেহেতু মিলেমিশেই থাকবে, কোনো ঝামেলাও হবে না। শোন নিবরাস, তোর সাথে ওকে মানায় না। তুই কত হ্যান্ডসাম, আর ও কত মোটা দেখেছিস। হা 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 ভাই, তুমি হয়তো ওকে এখন দেখোনো। ও আর আগের ও নেই। আমি তো ওদের বাসায় তোর ভাবির সাথে মাঝে মাঝে দেখা করতে যাই। আমার সামনে আসে না এখন আর, সেই জন্যই দেখোনি।
ও পুরা অপসরী এখন, যদিও আমি ওকে সবভাবেই ভালোবাসি। মা ও কি বলছে শুনছ? নীল, বাবা তুমি কি বলো? তিয়াসার জন্য তুমি রাজি? আমি তো রাজি না। আমিও রাজি না। মা, এই বিয়ে তুই করতে পারবি না। কিন্তু আমি রাজি, বাবা। আমি আমার ছেলের মনে কষ্ট দিব না। আমি তিয়াসাকেই ছোটর বউ করে এ বাড়িতে আনব। আমিও রাজি ভাই, তুই তিয়াসা ভাবিকেই বিয়ে করে আনিস। বোন, কি বলছো তুমি নীলদ্রিসের বাবা? হ্যাঁ ঠিকই বলছি। ওই তুই জানিস, এই মেয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক আছে তাই ও বিয়ে করে না। শোন মা, আমি সবই জানি। ও একটা বেঈমানকে ভালোবেসেছিল, যে ওকে কষ্ট দিয়েছে। এতে তো ওর কোনো দোষ নেই। ওই বেঈমানের অপেক্ষায় থেকেই ও কাউকে বিয়ে করেনি। এখন আর ওই বেয়াদবের সাথে ওর কোনো সম্পর্ক নেই, কারণ ওই ব্যাটা ওর সাথে বেঈমানি করেছে। নিব্রাসের কথা শুনে নীলাদ্রিসের মুখ কাল্প হয়ে যায়। ওদের মা নিব্রাসকে চুপ করতে বলে, আর বলে দেয়, তুই এই মেয়েকে বিয়ে করতে পারবি না। আমার সব কথার এক কথা। আর আমিও বলে রাখলাম, আমি বিয়ে করলে ওই তিয়াসাকেই করব। কথাটা বলেই নিব্রাস ওর রুমে চলে আসে। কিছুক্ষণ পর নিব্রাসকে আমি ফোন দেই। রিসিভ করে, তবে বোঝাই যাচ্ছে ওর মন খারাপ। কি হয়েছে? মন খারাপ কেন তোর? ও কিছু না। কেউ রাজি হয়নি তাই না? আমি জানতাম কেউ রাজি হবে না। না, বাবা আর বোন রাজি। কি? শুধু ভাইয়া আর মা রাজি না। আর ভাবি তো তোর বাসায়, তাই তার কথাও জানি না। এখন কি হবে? কি আর হবে, তোর আর আমার বিয়ে হবে। কিভাবে হবে? তোর ভাই আর মা যে রাজি না। তাছাড়া আমার পরিবারের সবাইকেও তো বলা লাগবে। উনারা রাজি না হলে আমার পরিবারও রাজি হবে না। ওগুলো তুই আমার উপর ছেড়ে দে। দেখ শুধু আমি কি করি। পরের দিন সকালেই নীলের ফোন আমার মোবাইলে। হ্যালো। কি শুনছি এসব? কি শুনছেন? নিব্রাস গতকাল রাতে বাড়ির সবার সামনে বেহায়ার মতো বলেছে ও তোমাকে বিয়ে করতে চায়। ও ওর মনের কথা প্রকাশ করেছে। এতে বেহায়া হওয়ার কি আছে? পরিবারের কাছে নিজের কথা প্রকাশ করবে না তো বাইরের মানুষের কাছে করবে? শুধু বেহারার মতো না, নির্লজ্জের মতো এও বলেছে, বিয়ে যদি করতে হয় তবে তোমাকেই করবে। কি এমন কালা জাদু করেছ তুমি আমার ভাইকে যে ও তোমার প্রেমে অন্ধ হয়ে গেছে? মুখ সামলে কথা বলো। কে নির্লজ্জ? নিব্রাস? নিব্রাস নির্লজ্জ নয়, বরং তোমার মতো কাপুরুষ নয় ও, যে কিনা ভালোবাসার মানুষের জন্য পরিবারকে রাজি করাতে পারেনি। আর ভালোবাসার মানুষকে রেখে তারই ছোট বোনকে বিয়ে করে নিয়েছে। ভালোভাবে কথা বলো তিয়াসা। আমি এখনো ভালোভাবেই কথা বলছি, কিন্তু আমার মনে হচ্ছে ভালো ব্যবহারের উপযুক্ত তুমি নও। রাখছি। দ্বিতীয়বার আর ফোন দিবে না তুমি আমায়। কিন্তু আমার কথা শোন, এই বিয়ে তুমি করবে না। আমি তোমার বাড়ির বউ হয়ে আসব নীলাদ্রিস, আর তা নিব্রাসকেই বিয়ে করে। ছোট ভাইয়ের বউকে বরণ করতে রেডি থাকো। তবে শুনে রাখো, তুমি চাইলেই এখন আর সব করতে পারো না, কারণ তোমার ছোট বোন এখন আমার হাতেই বন্দী। মানে? কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, আমি তিয়ারাকে পছন্দ করে বিয়ে করেছি এটা ঠিক, তবে আমার স্বার্থে আঘাত লাগলে ওকে কষ্ট দিতে আমি এক সেকেন্ডও ভাবব না। এবার ভাবো, কি চাও তুমি?
বোনের সুখ নাকি নিজের জেদ বজায় রাখা? নীল, এসব কি বলছো তুমি? তুমি এমনটা করতে পারবে? হা হা হা, আমি সব পারি। তুমি আজই নিব্রাসকে জানিয়ে দিবে তুমি নিব্রাসকে বিয়ে করতে চাও না। নয়তো কি হবে তা তো বুঝি। নীল ফোন রেখে দেয়। এদিকে আম্মু আমাকে ডেকে পাঠায়। কি হয়েছে? এভাবে ডাকছ কেন? কি শুনছি এসব? কি শুনছ? নীলাদ্রিসের মা ফোন দিয়েছিল। হুম। তুই নাকি নিব্রাসকে বিয়ে করতে চাস? হ্যাঁ চাই। কিন্তু আমরা কেউ তো রাজি না। আর ওরাও কেউ রাজি না। এই বিয়ে তুই করতে পারবি না। আজই নিব্রাসকে তুই না করে দিবি। কিন্তু আম্মু, আমি আমার মেয়ের সংসারে কোনো অশান্তি চাই না। তুই নিব্রাসকে না করবি এটাই আমার শেষ কথা। আমি তোর জন্য অন্য ছেলে দেখছি। আম্মু কথাগুলো বলে চলে যায়। আর আমি আমার রুমে গিয়ে কাঁদতে থাকি। একদিকে নিব্রাস, অন্যদিকে আর সবাই আর আমার বোনের সংসার। কি করব এখন আমি? বড় বোন হয়ে ছোট বোনের সংসারে আগুন লাগাবো? এদিকে নিব্রাসের ফোন। মোবাইল বেজেই যাচ্ছে আমার। একের পর এক কল আসছে। কিন্তু আমি রিসিভ করছি না। কিছুক্ষণ পর লাইন কেটে দিয়ে মোবাইলটাই অফ করে ফেলি, যাতে নিব্রাস আর ফোন না দিতে পারে। চলবে।